আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন একটা ফ্ল্যাট বা প্লট বুকিং দেন, আমি ইমোশনালি বুকিং দেবেন না। আপনারা আবাসন ব্যবসায়ীতে এটা পানের দোকান দেন না বা মুদিখানা না। একটা আমার যে ছোট ডেভেলপার, সেও কিন্তু মিনিমাম 10 কোটি টাকা তার থাকতে হবে, নাহলে কিন্তু ব্যবসা করতে পারবে না। একটা বিল্ডিং করতে সে কীভাবে করবে? যে আবাসন কিন্তু আর পাঁচটা ব্যবসার মতো কোনো ট্রেড ব্যবসা না। এটা হচ্ছে মানুষের একটা এসেনশিয়াল নিডস, যেটা রাষ্ট্রের করার কথা, আমরা সেই কাজটা করছি। যে অসংখ্য চিঠি এরকম প্রতিদিন আসে দুদক থেকে, এই আবাসন সেক্টরকে শৃঙ্খলা আনতে হলে যারাই আবাসন ব্যবসা করবে, বিজেপির মতো বিএসের মতো, আমার কথা হচ্ছে যে তাদেরকে রিহ্যাব মেম্বার হতে হবে, মাস্ট। একজন সচিব বেতন পায় 80,000 টাকা, এখন সে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে তার যদি কিস্তি 1 লাখ টাকা হয়, সে কী করবে? আমরা বিগত 54 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা এদেশে প্যাট্রিয়টিক লিডার তৈরিতে ব্যর্থ হয়েছে। আমন্ত্রণ প্রত্যেককে চর্চার নিয়মিত আয়োজন বাণিজ্য চর্চায়। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা আলাপ করব দেশের সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। আমরা তুলে আনার চেষ্টা করব আর্থিক খাতের নানা অসঙ্গতি, আমাদের প্রচেষ্টা থাকবে উত্তরণের উপায় নিয়েও। এই আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা এবং খাত সংশ্লিষ্ট সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে এই আলোচনায় আজকে রয়েছেন আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি জনাব ডক্টর আলী আফজাল। ডক্টর আলী আফজাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথা বলছিলাম, আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব, আপনি নিজে একজন কৃষিবিদ, বিজ্ঞানী, গবেষক, অনেকটা সময় জীবনের কাটিয়েছেন কৃষি নিয়ে। এখন আসলেন আবাসন খাতের নেতৃত্ব দিতে, এবং এমন একটা সময় আসলেন যখন আবাসন খাতের প্রতি মানুষের এক ধরনের আস্থাহীনতা রয়েছে। আবাসন মালিকদের আক্ষেপ রয়েছে নির্মাণ খরচ বৃদ্ধি হওয়ার কারণে, ব্যাংকের উচ্চ সুদ রয়েছে। এই রকম বাস্তবতায় যখন দায়িত্ব নিলেন, যাত্রাটা কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি ঠিক বলেছেন যে আবাসন সেক্টরে আমরা যারা ব্যবসা করছি বা আমাদের মেম্বার যারা রিহ্যাবে রয়েছে, প্রায় 1809 জন মেম্বার, এবং এই মেম্বার ছাড়াও বাংলাদেশে আমরা দেখেছি আবাসন সেক্টরে বা ডেভেলপমেন্ট সেক্টরে প্রায় 8,000-এর মতো ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, ডেভেলপার রয়েছেন, অর্থাৎ মেম্বার নন মেম্বার সব মিলেই এই সংখ্যাটা। মোটা থেকে যদি বলি যে আসলে আবাসন সেক্টরটা এখন ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে। আবাসন সেক্টরে এই মুহূর্তে আমরা যদি আপনাকে পরিষ্কার করে বলি, আমাদের সেল অলমোস্ট 70%-এর মতো এখন ড্রপ করেছে। সেল নাই বললেই চলে। অসংখ্য বিল্ডিং হাফডানে পড়ে আছে। তো কোশ্চেন হচ্ছে হুয়াই, কেন হলো? আপনাদের প্রতি মানুষের আস্থা নেই? আস্থার জায়গা তো আছেই, কোশ্চেন থাকতেই পারে, আমি না বলছি না। নানা রকম নেতিবাচক বিশেষণে তো আপনাদেরকে বিশেষায়িত করা হয়। হ্যাঁ, তার থেকে বড় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে আবাসন ব্যবসাটা আর পাঁচটা ব্যবসার মতো কিন্তু নয়। অর্থাৎ আমাদের যে কেনাবেচাটা, আপনি একটা চশমা কিনবেন, ইটস এ সিঙ্গেল অন টাইম ডিল। কিন্তু আবাসন ব্যবসার যে কেনাবেচাটা, প্লট বলি, ফ্ল্যাট বলি, এটা কিন্তু লম্বা সময় চুক্তি হয় ক্রেতার সাথে ডেভেলপারের। একটা বিল্ডিং তৈরি করতে 5 বছর লাগে, কিন্তু শুরুতেই কিন্তু বেচা কেনা শুরু হয়ে যায়। তারপরে আপনার সাথে চুক্তি হলো, কথার কথা 8,000 টাকা ডিল হলো যে পার স্কোয়ার ফিট। আপনি একটা ডাউন পেমেন্ট দিলেন, আপনি 2 বছরের কিস্তি দিয়েছেন। এখন সার্টেনলি আমার কিন্তু চুক্তির সময় জানা ছিল না যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে, এবং ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হলো, যুদ্ধের পর আমরা দেখেছি, যদি বলেন যে দ্রব্যমূল্য যেটা আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, তার দাম প্রায় বেড়েছে 31%। এরপরে আরেকটা যদি বলি আমি একটু পিছন থেকে, যে আবাসন ব্যবসাটা হঠাৎ করে সাডেনলি ড্রপ করেছে বিষয়টা এরকম নয়। এটা শুরু হয়েছে আসলে করোনার থেকে। আচ্ছা, আপনি জানেন যে 19 সালে যখন করোনা ডিসেম্বরে শুরু হলো, 20 সাল থেকেই মূলত আমাদের দেশে শাটডাউন, লকডাউন শুরু হয়েছে। তো মানুষ হয় কি, আবাসনে কখন যায়? যেমন মানুষের খাদ্যের যে
অন্ন, বস্ত্র, বাসস্থান, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, 5টা মৌলিক অধিকার, আবাসন তার একটা। কিন্তু খাদ্যের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। খাদ্য হচ্ছে মানুষের ইনস্ট্যান্ট দরকার। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, খারাপ থাকেন, আপনাকে খেতে হবে 3 বেলা। কিন্তু আবাসনটা মানুষ তখন চিন্তা করে যখন তার খাদ্যের নিশ্চয়তা থাকে, অন্যান্য সব ঠিক আছে, তখন সে চিন্তা করে আচ্ছা এখন একটা ফ্ল্যাট কিনি, এখন একটা বাড়ি কিনি। আমরা করোনার সময় দেখেছি অনেক কাস্টমার আমাদের সাথে বলেছে, না ভাই এখন তো আমাদের অবস্থা ভালো না, আমি বেশি চাপ দিলে বলে তাহলে বাতিল করে দেন, আগে বাঁচি ভাই, তারপরে আমাদের ফ্ল্যাট প্লটের চিন্তা করব। করোনা শেষ হলো ধরেন 22-এর শেষের দিকে বা 23-এর দিকেও কিছুটা ছিল, কমে গেছে। এরপরে হচ্ছে বিগত স্বৈরশাসক যারা ছিলেন তাদের পতনের শেষের দিকে যে বিষয়টা, আপনি জানেন যে ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে, দেশের বাইরে পাচার করে নিয়ে গেছে। ফলে একটা অস্থির অবস্থা অর্থনীতির। তো এবং যারা টাকা চুরি করেছেন, পাচার করে, তারা কিন্তু দেশে কিছু কেনাবেচা করে নাই, তার সব কিছু তার দেশের বাইরে নিয়ে গেছে। ফলে ওই সময় কেনাবেচা কিন্তু বাড়ে নাই, কমে গেছে। করোনাতে শুরু হলে এটা কম থেকে কিন্তু কন্টিনিউয়াস। 24শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যখন একটা নতুন বাংলাদেশ পেলাম আমরা, নতুন স্বাধীন বাংলাদেশ পেলাম আমরা, তখন কি দেখলাম? তখন একটা যে সরকার আসছে, ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন। তখনও মানুষ চিন্তা করছে যে এখন তো স্টেবল গভর্নমেন্ট না, অন্তর্বর্তী সরকার। তো বিনিয়োগকারীরা চিন্তা করছে আমি আরেকটু দেখে নিই, একটু বুঝে নেই যে আসলে স্টেবল সরকার কি আসে। তারপরে তো আপনি জানেন এবছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, একটা গণতান্ত্রিক সরকার আসছে, তাদেরও বয়স কিন্তু 5 মাস। এখনও কিন্তু দেশের অর্থনীতি টালমাটাল। আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ব্যাংকেরই কিন্তু বিনিয়োগ সক্ষমতা এখন নাই। শুধু তাই না, বিনিয়োগ সক্ষমতা বাদ দিলাম, তার যে যারা টাকা রেখেছে, ইনভেস্ট করেছে, তাদের টাকাটাই আসল টাকাই ফেরত পাচ্ছে না। এই হচ্ছে ব্যাংকের সিনারিও। তো সব মিলে আমি বলবো যে এই যে 70% সেল কমেছে, টোটাল সিনারি হচ্ছে 5 বছর ধরে এইভাবে আসছে। এখন আসেন যে সাম্প্রতিক সময় কী হলো। আমি সাম্প্রতিক সময়ের বিষয়টা আসবো আপনার কাছে। আপনি এরই মধ্যে বিভিন্ন দপ্তরে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন, আমি সেই বিষয়গুলোতে বিস্তারিত আসব। কিন্তু আমি একটু জানতেই চাই, এই যে 70% কম বলছেন, সেখানে আমি বারবার বলছিলাম যে সাধারণ ক্রেতাদের আস্থার বিষয়। নিঃসন্দেহে কিছু মানুষের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছেই, এবং যে কথা বলছিলাম সেই জায়গায় কিভাবে আপনাদের মেম্বার ছাড়া যেমন রয়েছে, আপনাদের মেম্বার যারা রয়েছে তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। জি, আমি আপনার সাথে দ্বিমত করছি না। বাংলাদেশের আমি বলেছি প্রায় 8,000 ডেভেলপার আছে, এর মধ্যে রিহ্যাব মেম্বার তো 1,809 জনের মতো। এখন আমি গ্যারান্টি দিতে পারবো না, যেমন মাননীয় প্রধানমন্ত্রীও দেশের 18 কোটি মানুষ এই ভালো গ্যারান্টি দিতে পারবে না, আপনিও আপনার সাংবাদিক সারা বাংলাদেশের সবাই ভালোর গ্যারান্টি দিতে পারবেন না। আমিও বলছি না যে আমার ডেভেলপমেন্ট সেক্টরের সকল ব্যবসায়ী ভালো, সৎ, বলতে পারবো না, কিছু তো খারাপ থাকবে। কিন্তু আপনাদের মেম্বারদের তো একটা ক্রাইটেরিয়া থাকবে, জি, তাদের কিছু বিজনেস থাকবে। আপনার কাছে কি মনে হয় আপনার যারা ব্যবসায়ী রয়েছেন, মেম্বার রয়েছেন, তাদের প্রত্যেকের যথাযথভাবে ব্যবসা রয়েছে? কারণ ব্যবসা না থাকলে তো তার সেই ব্যথাটা থাকবে না, সে ড্যাপের প্ল্যান বুঝবে না, সে ডিভিয়েশনের মূল্য বুঝবে না, সে নানান বিষয়ে হয়তো তার সেই অবগতি বা অবগত হওয়ার বিষয়টি নেই, তার সেই কনসার্ন নেই, সেই উদ্বেগ নেই। সেই জায়গাতে আপনি কি বলবেন? দেখুন, আপনি যেটা বলেছেন আমি কোনটার সাথে দ্বিমত করতেছি না, বাট অ্যাজ এ হোল সবার বিষয়টা এমনটা না। রিহ্যাব অ্যাজ এ প্রতিষ্ঠান, আপনি জানেন যে প্রাইভেট সেক্টরকে রাষ্ট্র অনুমোদিত আবাসন সেক্টরের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে রিহ্যাব। রিহ্যাব বিজিএমই প্যারালাল সংগঠন। আমি কখনো বলি যে না, রিহ্যাব মোর দ্যান বিজিএমই, এত বড় সংগঠন। এই সংগঠনের মধ্যে কিছু তো খারাপ থাকতেই পারে, বাট আমি যেটা বলতে চাই, এই রিহ্যাবের মেম্বার হওয়ার জন্য কিন্তু ক্রাইটেরিয়া আছে, যে একটা কোম্পানি থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন থাকতে হবে, ভ্যাট থাকতে হবে, এবং এটাও বলছে যে ছোটো কোম্পানিতে ব্যবসা করতে পারবে না। আবাসন ব্যবসায়ী তো এটা পানের দোকানদার না বা মুদিখানা না। একটা আমার যে ছোটো ডেভেলপার, সেও কিন্তু মিনিমাম 10 কোটি টাকা তার থাকতে হবে, নাহলে সে ব্যবসা করতে পারবে না। একটা বিল্ডিং করতে সে কীভাবে করবে? তো আমরা সেখানে বলেছি যে পেইড আপ ক্যাপিটাল, যেটা তার যখন করছে, কোম্পানি ফর্ম করছে, মিনিমাম 1 কোটি টাকা না থাকলে আমরা তার মেম্বার করি না। তো এই ক্রাইটেরিয়াগুলো আছে, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই মেম্বার আমরা করি। বিগত সময় কি ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে, অনুসরণ করা হয়েছে? আমি 100% গ্যারান্টি দিচ্ছি না, কারণ হচ্ছে যে আপনি জানেন যে রিহ্যাবে লম্বা সময়, বলতে গেলে প্রায় 16 বছর কোনো নির্বাচিত কমিটি ছিল না। সেখানে পকেট কমিটি ছিল, বিশেষ করে নজরুল আহমেদ বিপু, আপনি জানেন, তার নেতৃত্বে আসলে এটা দখল করা হয়। তখন এটা নির্বাচিত কমিটি ছিল। তখন আমাদের লাস্ট প্রেসিডেন্ট প্রবল ভাই, যিনি আছেন ইঞ্জিনিয়ার, ওনার পরের থেকে আসলে বলা যায় ইনফ্যাক্ট নির্বাচিত, অর্থাৎ ব্যবসায়ীদের পছন্দের যে লিডার, তারা কিন্তু চয়েস করতে পারে নাই।
তখন ডিজিএফআই বিভিন্ন চ্যানেলে এমনভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে, আমি জানি নমিনেশনও কেউ কিনতে পারেনি। সো ফলে হয়েছে ওনাদের যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, অত পকেট সংগঠন, ওই যে আপনি যে কথা বলছেন যে তাদের কি রিয়েলি ব্যবসা আছে কি না বা কী আছে, এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে তখন থেকে শুরু করে 16 বছরের একটা লম্বা সময় যারা রিয়েল বড় বড় ব্যবসায়ী, আমি গতকাল যেন মন্ত্রণালয়ে কথা বলতেছিলাম আমাদের একটা বিষয় নিয়ে, উনি পরিষ্কার বললেন যে আপনাদের সাথে কেন কনকর্ড নাই, আপনাদের সাথে কেন অ্যাসেট নাই, সেল নাই, তারপরে শান্তা নাই, এই সমস্ত বড় বড় ব্যবসায়ীরা কেন রিহাবে আসে না? ইটস ট্রু, ওনার কথা কিন্তু অযৌক্তিক না। তারা মেম্বার, প্রতি বছর হয়তো 35,000 টাকা দিয়ে মেম্বারশিপ রিনিউ করতে, কিন্তু ওনারা কিন্তু রিহাবে আসেন না। আমি নিজেও 12 সালে রিহাবতে বেরিয়ে গেছি, আর এই প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টেড হওয়ার পরে কিন্তু আমি রিহাবে ঢুকছি। এর এক মাঝখানে তো আমি রিহাবে দীর্ঘ সময় আপনি রিহাবে আসেননি। কারণ হচ্ছে যে রিহাবে যদি সম্মান না পাওয়া যায়, মর্যাদা না পাওয়া যায়, আমি রিহাবে কেন আসবো? এগুলো বড়দের কথা। কারণ বড়দের তো ধরেন একজন কর্পোরেটরের মালিক, আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবই দিয়েছেন, বাসা বাড়ি আছে, গাড়ি আছে, স্টাফ আছে, আমাদের মুভমেন্টের জন্য, স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করার জন্য দেশে বিদেশে আমাদের সব সুযোগ সুবিধা আছে। তাই একজন এই মানের একজন কর্পোরেট নেতা, কর্পোরেট লিডার, কর্পোরেট হাউসের এমডি, সিও বা চেয়ারম্যান, তারা এখানে এই দুর্বৃত্তায়নের মধ্যে কেন আসবে? তো এই সমস্যাটা নাই আমি অস্বীকার করছি না, এটা তৈরি হয়েছে এই লম্বা সময়। সেই জায়গার থেকে আমি বলবো যে একদম মানে গণতান্ত্রিক প্রসেসে আনন্দঘন পরিবেশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যে আমাদের ইলেকশনটা হলো 18 এপ্রিল, দ্যাট ওয়াজ, আমি বলবো যে রিহাবের এই 10 সালের পর থেকে ইটস এ হিস্টোরিক্যাল, যে মানুষ হাসি খুশিভাবে ভোটটা প্রদান করতে পেরেছে এবং তাদের পছন্দের লিডার তৈরি করতে পেরেছে। ওয়েল, আপনি বলছিলেন যে নবনির্বাচিত হয়ে যেভাবে এসেছেন আপনি সেই জায়গাটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটিতে যাচ্ছিলাম, যে নির্বাচিত হওয়ার পর আপনি বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন, কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন। সাধারণত ব্যবসায়ীরা নিজেদের সংগঠনের নানা দাবি দাওয়া নিয়েও যায়, সেক্টরের বিষয় নিয়েও যায়, আপনি কি নিয়ে গেলেন? আসলে ইনফ্যাক্ট আমি সোকল ট্রেড বডির নেতা হিসাবে আমি আবাসন সেক্টরের জন্য বা আমাদের রিহাব মেম্বারদের বা আমার নিজের কোনো দাবি দেওয়া নিয়ে কোথাও আমি যাইনি। আমি শুরু করেছি, ধরেন যদি এভাবে বুঝাই আপনাকে, ওয়াসা, ডেসা, ডিপিডিসি, রাজুক, পূর্ত মন্ত্রণালয় সচিব, পূর্ত মন্ত্রী মহোদয়, এরপরে সর্বশেষ আপনি এনবিআর যদি বলি আমি, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলো শেষ করার পরে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। সব জায়গায় যে বিষয়টি বলার চেষ্টা করেছি যে আবাসন কিন্তু আর 5টা ব্যবসার মতো কোনো ট্রেড ব্যবসা না, এটা হচ্ছে মানুষের একটা এসেনশিয়াল নিডস, যেটা রাষ্ট্রের করার কথা, আমরা সেই কাজটা করছি। সো আমাদের অতীতের দুর্বল নেতৃত্ব এটা প্রুভ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রের কাছে যে আমরা রাষ্ট্রের ডেভেলপমেন্ট পার্টনার। আমরা কিন্তু শুধু ট্রেড করি না, ব্যবসা করি না, রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি আমরা, এটা আমরা ইস্টাবলিশ করতে আমাদের অতীতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমাদেরকে দেখলে হাসি দিয়ে বলে যে ওরা তো ভূমিদস্যু, ওরা তো চিট করে, ওরা প্রতারণা করে। আমি বলছি না যে এটা হয় না, এটা হয়, কিন্তু একই সাথে এটাও বলতে চাই, আমি রাষ্ট্রকে বলার চেষ্টা করেছি যে দেখুন, আপনি আমাকে গালি দেন, আমার আপত্তি নেই, আমি 3 মাসের প্রেসিডেন্ট, আমার কোনো আপত্তি নেই। কারণ রিহাবের সবচেয়ে বড় সমস্যা আছে আজকে ইমেজ সংকট। কারণ আজকে যেখানে যাই সেখানে আমি দেখেছি মানুষ একটু হাসি দিয়ে, ডক্টর আলী আফজল একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুশীল সমাজের একজন মানুষ, একজন বড় মাপের মানুষ, উনি আবার এই মানে কি বলবো যে ভূমিদস্যুদের এই জায়গায় উনি আসলেন কেন? তো সেক্ষেত্রে আমার বক্তব্য প্রথম কথা হচ্ছে এই যে দেখুন, অতীতেও যে আমাদের সবাই খারাপ করেছে তা না, কিন্তু আজকে আপনি ধরেন যে ঢাকা শহরে ভালো ভালো এরিয়াতে আপনি যান, গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, বসুন্ধরা, যে কোনো এলাকায় আপনি র্যান্ডামলি যদি 20টা বিল্ডিং সিলেক্ট করেন সুন্দর দেখে, অ্যাট্রাকটিভ বিল্ডিং দেখে, আপনি দেখবেন যে সিলেক্ট করার পরে এরপরে আপনি নিচে যান, নামগুলো দেখেন যে কারা ডেভেলপ করেছে, আপনি দেখবেন এই 20টার মধ্যে আমি কনফার্ম যে 19টাই পাবেন যে আমার কোনো না কোনো ডেভেলপার তৈরি করেছে। তাহলে এবার ডেভেলপ তৈরি করা মানে কি, তৈরি করেছে প্লাস ওই বিল্ডিংয়ে যারা বাস করে তাদেরকে হ্যান্ড ওভার করেছে, তারা প্ল্যাটটা বুঝে পেয়েছে। সো প্রথম কথা হচ্ছে যে আপনি আমার ভালোটা স্বীকার করেন, ঢাকাকে নান্দনিক করেছে কারা, প্রাইভেট সেক্টর, আবাসন সেক্টরের মালিক যারা তারা করেছে, রিহাবের মেম্বাররা করেছে। এরপরে আসে যদি বলেন যে হ্যাঁ আপনাদের মধ্যে যারা খারাপ আছেন, যে তারা এটা হয়েছে, অসংখ্য ঘটনা ঘটেছে যে সারা জীবনে অর্জন যারা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটটা পান নাই, সারা জীবনে অর্জন যারা প্লট কিনেছেন পান নাই, আই আন্ডারস্ট্যান্ড, এটা আমরা জানি। একই সাথে আমি দায়িত্বে আসার পর দেখেছি যে অসংখ্য চিঠি এরকম মানে প্রতিদিন আসে দুদক থেকে, আচ্ছা, কোয়ারি আসে, সিআইডি থেকে আসে, এনএসআই থেকে আসে, তো বিভিন্ন জায়গায় আসছে। একই সাথে আবার কমপ্লেন যে যিনি ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাট বুঝে পান কমপ্লেন। ইভেন একজন রাষ্ট্রদূত আমার কাছে আসছে, সিটিং আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত, যে আমি অমুক কোম্পানির কাছে প্লট কিনছি, সেখানে প্লট কিনে দলিল পাইছি, সব পাইছি, কিন্তু ল্যান্ড নাই। আবার পর দলিল খোঁজ করতে তখন দেখে ওটা হলো গভর্নমেন্টের জমি,
গভর্নমেন্টের খাস জমি তার নামে রেজিস্ট্রি করে মানে দিয়েছে। একজন রাষ্ট্রদূতের যদি এই এই অবস্থা হয় সাধারণ মানুষের, তাহলে সেটাই তো। সেই জায়গা থেকে আমরা যারা আসার পরে ভাবলাম যে মানুষের এই পেইন দূর করতে হবে, সেজন্য আমরা একটা শক্ত মিডিয়েশন কমিটি করেছি। মানে এই মিডিয়েশন কমিটির কাজই হচ্ছে যে যত কমপ্লেন আসবে তারা এটা হিয়ারিং করবে, শুনে এটা যাচাই বাছাই করে এটা অ্যাকশনে যাবে তারা। এইখানে আমি একটু বিপদে পড়ছি, যেটা আমি রাষ্ট্রকে মাননীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি, পূর্তমন্ত্রী মহোদয়কে, যে দেখুন আমি যারা রিহ্যাব মেম্বার তাকে ডাকলে সে আসবে, বাট রিহ্যাব মেম্বারের থেকে বেশি হচ্ছে নন রিহ্যাব মেম্বার। 8,000 মেম্বারের মধ্যে মাত্র ধরেন যে 1,800 মেম্বার, বাকি তো সব নন রিহ্যাব মেম্বার। আরেকটা হচ্ছে আপনি ইদানিং শেয়ার ব্যবসা হচ্ছে, এই শেয়ারিং ব্যবসাতে শুরু হচ্ছে 10 জন 20 জন 30 জন 50 জন মিলে এদেরকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো সুখবর হলে মাননীয় মন্ত্রী সে অ্যাকসেপ্ট করেছেন যে না, ওদেরকে একটা আইনের আওতায় আনবেন যারা শেয়ারিং ব্যবসা করছেন। দ্বিতীয় হলো যে যারা নন রিহ্যাব মেম্বার, আমি বলেছি যে আপনি একটা কাজ করেন, যে যারা বিজেপিতে আছে, যে মেম্বার ছাড়া কিন্তু সে এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই করতে পারে না। আমি বলেছি বাংলাদেশে আবাসন ব্যবসা করতে হলে রিহ্যাব মেম্বার মাস্ট, এবং রিহ্যাব মেম্বার না হলে বাংলাদেশে যে 13টা অথরিটি, লাস্ট একটা হওয়া 13টা অথরিটি, এই রাজুক্ত একটা অথরিটি, এই 13টা অথরিটি কেউই কোনো প্ল্যান দেবে না। আমি ব্যক্তিগত বলছি না, কোম্পানি হিসেবে প্ল্যান যদি নেয় কেউ, অর্থাৎ ডেভেলপার কোম্পানি হিসেবে, তাকে অবশ্যই রিহ্যাবের মেম্বার হতে হবে। যদি আমার মেম্বার হয় এবং মেম্বার হয় অব্লিগেটরি হয়, তাহলে কথার কথা আপনি খুলনায় একজন ডেভেলপারের কাছে জমি কিনছেন বা আপনার ফ্ল্যাট কিনছেন, আপনি যদি না পান তাহলে আমি ওকে ডাকবো, ডাকলে সে কিন্তু রিহ্যাব মেম্বারশিপ আসতে বাধ্য। এবং সে যদি বুঝতে পারে যে আমার মেম্বারশিপ বাতিল মানে আমার রিজিকে আঘাত আসবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, সে কিন্তু আমাকে ডাকলে দৌড়ে আসবে, এসে এটা সলভ করার চেষ্টা করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়েছেন যে উনি এই কাজটা করে দেবেন। যদি এটা করেন তাহলে আমি বলেছি আমি রাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো আসলে কোর্ট না, আমি তো পুলিশ না, আমি তো আর পেটাতে পারবো না, আমি তো বিচার করতে পারবো না, আমারও তো বড় অস্ত্র হচ্ছে আমার মেম্বারশিপ। আমি তাকে ধরে চেষ্টা করব। তারপর যদি কেউ খারাপ কাজ করে আমি বলেছি যে রাজুক আছে, সরকার আছে, পুলিশ আছে, আমরা সবাই মিলে যৌথভাবে ধরে ওটা সাইজ করব, যাতে করে আমার দেশের কোনো মানুষ তার কষ্টের টাকা বিনিয়োগ করে সেদিন প্রতারিত না হয়, সেজন্য আমরা স্টেপ নেব। তো এই কাজটা যদি রাষ্ট্র আমাকে করে দেয়, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি 100% হবে না, বাট আমি 90% এটা কন্ট্রোল নিয়ে আসতে পারবো। কারণ আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে সিড অ্যাসোসিয়েশন। আচ্ছা, যেখানে একসময় কিন্তু আমি জাস্ট বোঝার জন্য বলছি, এটা আবাসনের সাথে রিলেটেড না, বাট ট্রেড বডির সাথে রিলেটেড, যে প্রতিনিয়ত আমি দেখতাম যে এই যে পুলিশ যেত, ম্যাজিস্ট্রেট যেত, যে কী হয়েছে বীজ ফার্মাকে প্রতারণা করেছে, খারাপ বীজ দিয়েছে, মিশ্রণ করে দিয়েছে, জার্মিনেশন হয় না এমন বীজ বিক্রি করেছে, এটা নিয়ে প্রতিনিয়ত মামলা হতো। তখন আমি যখন এই বিএসের দায়িত্ব পেলাম, তখন আমাদের মেম্বার ছিল মাত্র 800। আমি রাষ্ট্রকে এটা বলার পরে প্রথম রাষ্ট্র বলেছিল এটা আপনার ব্যবসা ট্রেড বডির লাভ হবে, ইনকাম বাড়বে, আমাদের কী হবে? আমি আপনি আল্লাহর রাস্তে একটা বছরের জন্য আপনাকে দেন, ক্ষমতা তো আপনার হাতে আছে, আমি যদি এমন অন্যায় কিছু করে থাকি আপনি বাতিল করে দিন আবার। বাট রাষ্ট্র আমাকে দিয়েছিল সুযোগটা। আমি এরপরে যখন শক্ত করে ধরছি, যে আমি দেখেছি যে সারা বাংলাদেশে তখন 19,000 মেম্বার হয়েছে আমার, এবং এই মেম্বার যখনই কোনো কাম করেছে আমি ডাক দিয়েছি, দৌড়ে আসছে। আমি বলছি তোমার ফার্মার যদি আমাকে এসে না বলে যে চাষিকে তুমি প্রতারিত করেছো, ওই চাষিকে এসে বলতে হবে যে স্যার আমি সব বুঝে পাইছি, আমি ক্ষতিপূরণ পাইছি, আর না হলে তোমার লাইসেন্স বাতিল করবো। আজ তার লাইসেন্স বাতিল সে জানে, সে ইম্পোর্ট করতে পারে না, আইপি পাবে না, ইম্পোর্ট পারমিশন, তার ব্যবসার পারমিশন পাবে না, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। সঙ্গত কারণে সে কিন্তু আসে দৌড়ে আসছে, স্যার আমাকে 5টা দিন সময় দেন, স্যার আমাকে 10টা দিন সময় দেন, আমি এটা সেটেল করে দিচ্ছি। তো এই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আবাসন সেক্টরকে শৃঙ্খলা আনতে হলে যারাই আবাসন ব্যবসা করবে, বিজিএর মতো বিএসের মতো, আমার কথা হচ্ছে যে তাদেরকে রিহ্যাব মেম্বার হতে হবে মাস্ট। তাহলে আমি গ্যারান্টি দেবো যে এই 100% না হলেও 90% কেস আমরা রিহ্যাব অফিসে বসেই সেটেল করতে পারবো, পুলিশ আর্মি বা আমি কী বলবো যে কোর্ট কাছারি আদালত যেতে হবে না। আর বাকি যে 10% যারা রিয়েলি খারাপ, তাদের জন্য আজ বলেছি, আমি আজ রিহ্যাব প্রেসিডেন্ট বলছি, নেক্সট যিনি প্রেসিডেন্ট আসুক তারা মিলে, সরকার মিলে, পুলিশ মিলে, আমরা কিন্তু ঠিকই ওই যার ক্ষতি করেছে, যার সাথে প্রতারণা করেছে, যাকে ল্যান্ড দেয়নি, যাকে প্লট দেয়নি, তাকে দিতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। জি, আপনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, অভিজ্ঞতাটা কেমন? আমি বলবো যে এটা চমৎকার অভিজ্ঞতা আমার। আমি খোলামেলাই বলছি, আজ থেকে 20 বছর আগে যে তারেক জিয়াকে আমরা দেখেছি, আর 22শে জুলাই বোধহয় ওনার সাথে আমার সাক্ষাৎ হলো। তো এই 22শে জুলাইয়ের প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমি বলবো যে ফর ডিফারেন্স। আমি অনেক পার্থক্য দেখেছি। ওনাকে একজন দেশপ্রেমিক মনে হয়েছে আমার কাছে। ওনার চলন বলন, কথাবার্তার মধ্যে আমি আস্থা ফিরে পেয়েছি যে উনি দেশের জন্য ভালো কিছু করতে চান, উনি দেশের কল্যাণে, দেশের মঙ্গলে উনি দিন রাত পরিশ্রম করতেছেন। এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে, চলন বলন সব কিছু মিলিয়ে আমাদের কাছে প্রমাণ হয়েছে। উনি আমাদেরকে যেভাবে রিসিভ করেছেন, যেভাবে কথা বলেছেন, এন্টারটেইন করেছেন, আমাদের 6টা প্রস্তাবনা নিয়ে গেছিলাম আমরা, উনি 6টা প্রস্তাবনা অ্যাড্রেস করেছেন, কথা বলেছেন।
আমরা সেখানে ওনাকে পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মনে রাখবেন যে আজকে যে পপুলেশন 18 কোটি আছে, এটা কিন্তু 50 সালে যে 25 কোটি হবে, 2100 সালে কিন্তু 35 কোটি হবে। আপনার দেশের এরিয়া কিন্তু বাড়বে না। এজ এ প্রাইম মিনিস্টার আপনার কিন্তু দুইটা চ্যালেঞ্জ একসাথে ফেস করতে হবে। 35 কোটি মানুষের আপনাকে আবাসন দিতে হবে, আবার একই সাথে খাদ্য এই 35 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা আপনাকেই দিতে হবে। কিন্তু ল্যান্ড কিন্তু বাড়বে না, ল্যান্ড কিন্তু যা আছে তাই থাকবে। কোশ্চেন ইজ হাউ, কীভাবে? তো উনি বলেছেন ড্যাব। আমি জানি ড্যাব তো শুধু ঢাকার জন্য। আমি বলছি গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে, হোল বাংলাদেশ একদম পরিষ্কার করে, যেটা মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, বিভিন্ন দেশে এটি করা আছে, জোনিং করা আছে। এটা আমার ছোট্ট একটা দেশ। আমি বলেছি দেশটাকে মোটা দাগে 5টা ভাগে ভাগ করেন, যে দিস ল্যান্ড ফিক্স ফর এগ্রিকালচার, এখানে কেউ হাত দিতে পারবে না। আমি বলেছি ওনাকে, আমি পরিষ্কার ডিক্লারেশন দিয়ে আজকের থেকে 1 ইঞ্চি কৃষি জমি আর নষ্ট করা যাবে না। এরপরে ফিক্স করে দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি, দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি। মোটা দাগে 5টা ভাগে ভাগ করে আপনি গোটা দেশটাকে ভাগ করে ফেলান। এরপরে আসেন, আপনি কৃষিবিজ্ঞানীকে বলেন যে তোমরা 18 কোটি মানুষকে খাবার দিচ্ছ এই জমি চাষ করে, আগামীতে এই দেশের পপুলেশন ডাবল হবে, 36 কোটি হবে, কিন্তু আমি জমি কিন্তু বাড়াতে পারবো না। এটা দিয়ে তুমি কেমনে খাবার দিবা, তার জন্য কী কী প্রযুক্তি উদ্ভাবন করবা, কীভাবে করবা, কী বাজেট লাগবে দাও, বাট ইউ হ্যাভ টু ডু ইট। একইভাবে আমাদের আবাসন যেটা আছে, এই আবাসনের জন্য আপনাকে সেম ওয়েতে আপনি আমাদের আবাসন সেক্টরকে ডাকেন, ইঞ্জিনিয়ার আছে, সবাইকে রিলেভেন্ট যারা আছেন, আর্কিটেক্ট আছে সবাইকে ডাকেন, প্ল্যানার আছে সবাইকে ডাকেন, ডেকে বলেন যে এই যে আজকে 18 কোটি মানুষের জন্য তোমরা যে আবাসন দিয়েছো, এই সেম ল্যান্ডেই 36 কোটি মানুষের আবাসন তোমাদেরকে দিতে হবে। তার বুদ্ধি আমাকে বের করে দাও, তার মেকানিজম তোমাকে বের করে দাও, টেকনোলজি আমাকে বের করে দাও। আমি বলেছি আই ক্যান ডু ইট। একটা সেই দুইটা সেক্টর আমি কন্টিনিউ করতে পারবো, এই কৃষি এবং আবাসন। আবাসন আমি বলেছি সিম্পল, মানে জানতে যে কীভাবে সম্ভব, সিম্পল। আপনি এই যে ড্যাব ফার এটা ওটা কোনো দরকার নেই, একটাই সলিউশন হচ্ছে আপনাকে ভার্টিকে লাগাতে হবে। আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া আপনি যান, কুয়ালালামপুরে যান, সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান, হংকংয়ে যান। হংকংয়ে একটা বাচ্চা বিল্ডিংও 40 তলা আছে। তাহলে আমাদের সমস্যাটা কি? আমি বলেছি যে আপনি সেন্সিটিভ এরিয়া ছাড়া, অর্থাৎ যেখানে এয়ার ফানেল অর্থাৎ প্লেন ওঠানামা করে, যেখানে রাডার আছে, এই সেন্সিটিভ এরিয়া ছাড়া বাকি যেখানে আছে আপনি টোটাল বলে দেন যে কোনো হাইট স্টেশন থাকবে না। যার মনে হয় 40 তলা করুক, 50 তলা, 100 তলা, 200 তলা, যা মনে হয় অনেকে বলে ডেবে যায়। নো, ডাববে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা আমাদের যে মাটির অবস্থা, আমরা সি লেভেল থেকে কত উপরে আছি বা নিচে আছি, এরকম কিছু বিষয় বলা হয়। নেদারল্যান্ডটা সি লেভেল থেকে 6 ফিট নিচে, তাইওয়ানটা চারিদিকে সমুদ্রের মাঝখানে, সিঙ্গাপুর চারিদিকে সমুদ্রের মাঝখানে, জাপানের চতুর্দিকে সমুদ্র আছে, ইউ নো ভেরি ওয়েল। এরপরে ভিয়েতনাম সি লেভেলের একদম কাছাকাছি, সেখানে তো 100 তলা বিল্ডিং আছে, 150 তলা বিল্ডিং আছে না? ডেবে গেছে? যায়নি। আচ্ছা, আমি ঢাকার এক্সাম্পল দিই। যে ঢাকা শহরে সাম্প্রতিক আমি জানি অনেকগুলো বিল্ডিং 40 তলা, 45 তলা, 50 তলা পাস হয়েছে, কাজ চলতেছে। আর এই মতিঝিলে দেখেন সিটি সেন্টার যেটা আছে, এটাকে অলরেডি তৈরি হয়েছে না? আরও 20 বছর আগে তৈরি হয়েছে। মিরপুরে আপনি দেখেন এই যে আইডিবি ভবনটা, আন্ডারগ্রাউন্ড শহর প্রায় 20 তলা, এটা আরও 1992 সালে তৈরি হয়েছে। কই ডেবে গেছে? দুটোর একটা তো ডাবে নেই। তাহলে মতিঝিলে যদি 40 তলা বিল্ডিং সিটি সেন্টার থাকতে পারে, তাহলে রাষ্ট্রের উচিত ছিল যে ডিক্লারেশন দেওয়া যে আগামী দিনে কোনো বিল্ডিংই আর 40 তলার নিচে করা যাবে না। কোথার থেকে কোথায়? আমার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত যে রাস্তার দুই পাশে একটা বিল্ডিংও 40 তলার নিচে করা যাবে না। এবং সরকার একটা দৃষ্টিনন্দন ডিজাইন করে দিত, একটা কালার বলে দিত। তাহলে এই ব্যাংক পাড়া দেখার জন্য বিদেশ থেকে লোক আসতো। এবং বাংলাদেশের সমস্ত ব্যাংক, আজকে ব্যাংকগুলো দেখে মতিঝিলে নাই, বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছে, কেন জায়গা নেই। আর যদি এইভাবে করা হতো, তাহলে বাংলাদেশ সমস্ত ব্যাংক, নন ব্যাংক, বিমা এবং অসংখ্য কর্পোরেট বাণিজ্যিক হাউস যেগুলো আছে, সবার অফিস হওয়ার পরও জায়গা কিন্তু থেকে যেত। আপনি সাংবাদিক বিজ্ঞ, আপনি বলেন 40 তলা বিল্ডিং দুই সবগুলোতে হতো, তাহলে কী হতো? এই হতো না? রাইট। কিন্তু সেটা না করে আমরা কি করলাম? এখন বলা হচ্ছে যে এই মতিঝিলে 10 তলা বিল্ডিং করা যাবে না। বা 40 তলা পাশে 10 তলা করার মানে কি? ওটা তো ভাগাড় হবে। 40 তলাতে জানলা দিয়ে তো ময়লা ফেলাবে, ওটা ময়লার ভাগাড় হবে। কেন? হুয়াই? এই কোন উর্বর মস্তিষ্কে এই প্ল্যানগুলো আসতেছে? ইটস নট আমেরিকা, ইটস নট অস্ট্রেলিয়া, ইটস নট কানাডা, ইটস বাংলাদেশ। অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে 71 গুণ বড়, আর বাংলাদেশ হচ্ছে 71 গুণ ছোট্ট একটা দেশ। অস্ট্রেলিয়ার পপুলেশন 2 কোটি, বাংলাদেশের পপুলেশন 18 কোটি। তাহলে যারা এই যে পরিবেশ বিজ্ঞানীরা ওনারা চিল্লান পরিবেশ নিয়ে, ওনাকে ভাবতে হবে এটা কিন্তু অস্ট্রেলিয়া নয়, এটা কিন্তু ইউরোপ নয়, এটা কিন্তু আমেরিকা, এটা বাংলাদেশ। হাইলি ডেন্স পপুলেশন কান্ট্রি বাংলাদেশ। আমার জায়গাকে ছেড়ে দেবে না, ইন্ডিয়াকে জায়গা ছেড়ে দেবে, আমার দেশটা বড় হবে না।
সে এই বাস্তবতার নিরিখে কিন্তু কোনো প্ল্যান তৈরি হচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিগত 54 বছরে আমি গভর্নমেন্ট চাকরি করেছি, আপনাকে বলেছি আমি পাবলিক সেক্টরে আমি 20 বছর ছিলাম। দুর্ভাগ্য বিগত 54 বছরে বাংলাদেশে কেউ লং টার্ম প্ল্যান করেনি। যিনি যখন ক্ষমতায় আসেন 4 বছরের প্ল্যান দেন। কেন হয়? আমার তো এখন অলরেডি 6 মাস চলে গেছে, আবার 6 মাস আগে মিছিল মিটিং শুরু হবে, ভাই আমার সরকারের 4 বছরে কী করা যাবে দেন। আমি বলছি 4 বছরে কিছু করা যাবে না, ইউ হ্যাভ টু মেক লং টার্ম প্ল্যান। আজকে যে আপনি প্যারিস দেখছেন, আজকে যে আপনি রোম দেখছেন, এটা 100 বছর আগে করা হয়েছে এবং তখনই তারা চিন্তা করছে 200 বছর পরে রোম এবং প্যারিসের পপুলেশন কী হবে, তাদের নিড কী হবে, সেভাবে রাস্তা, স্কুল, কলেজ সব কিছু ডিজাইন করেছে। আর আমার দেশে কোনো লং টার্ম প্ল্যান নাই। আমি বারবার বলতেছি 2100 সালে 35 কি মানুষকে অ্যাড্রেস করে প্ল্যানগুলো তৈরি করেন। এটা যদি অ্যাড্রেস করে করা হয় তাহলে কিন্তু ড্যাপ ফার যা আছে সব সলিউশন মধ্যে চলে আসবে। কারণ মাথায় আগে ঢুকতে হবে যে আমাকে লং টার্ম প্ল্যান। এই সরকার থাকবে না, আরেক সরকার আসবে, আরেক সরকার চলে যাবে, আরেক সরকার আসবে। কিন্তু আমরা যদি দেশটাকে বাসযোগ্য করতে রাখতে না পারি, এটা যদি অ্যাফোর্ডেবল করতে না পারি, যদি বাসযোগ্য না থাকে, আমার পরে জেনারেশন গালাগালি করবে, আমার দাদারা পদ্দাদারা এই দেশটাকে বাসের অযোগ্য করে রেখেছে। তারা অথর্ব ছিল, তাদের কোনো দূরদর্শী চিন্তা ছিল না, বলবে না? নিঃসন্দেহে। আপনি বলছিলেন বাসযোগ্য এবং অ্যাফোর্ডেবল। এই অ্যাফোর্ডেবলের জায়গাতে মধ্যবিত্তের তো সারা জীবনের চিন্তা থাকে যে তার যে সারা জীবনের সঞ্চয় সেটি নিয়ে একটি আবাসস্থল গড়ে তোলা বা একটি বাসস্থান তৈরি করা। সেই জায়গাতে মধ্যবিত্তের জন্য আবাসস্থল তৈরি করার বিষয়ে আপনার পরিকল্পনা বা কি ভাবছেন? দেখুন, রিহ্যাব মেম্বাররা তো ব্যবসা করে। এখন দিন শেষে আমার লাস্ট লিমিট হচ্ছে যে আমি লাভও করবো না, লসও করবো না, তার নিচে নামতে পারবো না। এখন রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিয়ত ট্যাক্স, ভ্যাট, যুদ্ধের কারণে, অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে আমাদের তো কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম অলরেডি 31% বাড়ছে, বাজেটের কারণে আর 12% বাড়ছে, অর্থাৎ 44% বেড়ে গেছে। 44% বাড়া মানেই মোটা থেকে বলা যায় যেটা 8,000 টাকা খরচ হতো, সেটা কিন্তু খরচ কিন্তু এখন অলরেডি 12,000 টাকা হয়ে গেছে। তো আমার তো কথা হচ্ছে যে আপনি তো অ্যাফোর্ডেবল করবেন কীভাবে? তাহলে আপনাকে তো রাষ্ট্রকে ইনভলভ হতে হবে এটার সাথে, যেটা আর 5টা ব্যবসার মতো নয়। আবাসন হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সো এখানে রাষ্ট্রকে ইনভলভ হতে হবে, সাপোর্টটা কীভাবে দেওয়া যায়। অ্যাফোর্ডেবল করতে হলে এবং ঢাকাকে বাসযোগ্য করতে হলে আমার পরিষ্কার হচ্ছে ডিসেন্ট্রালাইজ করতে হবে এক, আর গভর্নমেন্টের কিছু নীতি এবং সাপোর্ট দিতে হবে। এরপরে আরেকটা বিষয় যোগ করবো ব্যাংকের সাথে রিলেটেড, এবং সেন্ট্রাল ব্যাংকেরও পলিসি নিতে হবে। সারা দুনিয়াতেই আবাসন ব্যবসা কিন্তু সিঙ্গেল ডিজিট লোন দেওয়া হয়, আর বিশেষ করে কাস্টমারদের জন্য একটা লং টার্ম কিস্তি 20 থেকে 30 বছরের কিস্তি দিয়ে এবং অল্প 2 থেকে 4ও দেয় না, 1 থেকে 3% ইন্টারেস্টে তাদেরকে টাকা দেওয়া হয়। কেন? আমাদের এখানে 12%। কেন? কারণটা হচ্ছে 12 না, এখন তো 17%। হ্যাঁ। অ্যাকচুয়ালি গোষ্ঠী যদি যোগ করেন তাহলে 20% পড়ে যায়। তো এখন 2% দিলেও সরকারের লাভ কেন? কারণ রাষ্ট্রের দায়িত্ব তার আবাসন দেওয়া। রাষ্ট্রের তো খুশি হওয়া দরকার, রাষ্ট্র তো বাণিজ্য করে না, রাষ্ট্র তো বাণিজ্যিক ফার্ম না, রাজুক তো বাণিজ্যিক ফার্ম না। সে হচ্ছে রাষ্ট্রকে সেবা দেবে, আমরা ট্যাক্স পেড দিই। তাহলে রাষ্ট্র তো সেবা দিয়ে তার টাকাটা ফেরত পাচ্ছে, এটা তো বড় গ্যারান্টি। যে যদি 2% টাকা দেওয়া হয়, আপনি 40 বছর ধরে দেন, তাহলে 40 বছর পর তো রাষ্ট্র উইথ 2% প্রফিট তার টাকাটা তো ব্যাক পাচ্ছে। তার রাষ্ট্র তো ইনভেস্টমেন্ট নাই, বাট রাষ্ট্রের সুবিধা তার জনগণের কিন্তু বাড়িটা হয়ে গেল। আপনি বলেন, আপনি একজন সৎ সাংবাদিক বা একজন সচিবালয়ের সৎ কর্মকর্তা, তার যদি একজন সচিব বেতন পায় 80,000 টাকা, এখন সে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে তার যদি কিস্তি 1 লাখ টাকা হয়, সে কী করবে? সিম্পল ইকুয়েশন, সে ডিসঅনেস্টিতে চলে যাবে। আর তার কিস্তি যদি 5,000 টাকা হয়, তাকে 30 বছরের কিস্তি দেওয়া হয়, যে তার চাকরি ধরলাম হিসাব করে দেখলো চাকরি 30 বছর, 30 বছরের কিস্তি, তাহলে কী হবে? তার 5,000 টাকা কিস্তি, সে কিন্তু স্বাচ্ছন্দ্যে 5,000 টাকা দিয়েও তার সংসারটা চলবে কিনা বলেন? রাইট। তাহলে সিস্টেম অনেক মানুষকে সৎ করবে। হ্যাঁ, যারা বেসিক্যালি করাপ্ট কিছু লোক থাকবে সেটা ভিন্ন, কিন্তু যাদের মধ্যে সততার ইচ্ছা আছে সে কিন্তু এই ইচ্ছাটা পালন করবে না। আমার তো সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে, তাহলে আমি আমি দুর্নীতি যাবো কেন? একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, আমি দুর্নীতি যাবো কেন? তো এই জায়গাটা রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। রাষ্ট্রকে আমি বলবো যে সিঙ্গেল ডিজিটাল লোন দিতে হবে। ডিসেন্ট্রালাইজের একটা বিষয় আমি যদি ছোট্ট একটা টিপস বলি, অনেকগুলো বিষয় আমি গভর্নর মহোদয়কে বলেছিলাম যে আপনি একটা কাজ করেন, একটা পলিসি করেন, যে আপনি যদি কেউ উপজেলা বা গ্রামে বাড়ি করে তাহলে 1% ইন্টারেস্টে তাকে টাকা দেবো, ঢাকায় করলে 9% দেবো। তাহলে কি অনেক লোক উৎসাহী হবে না? যাচ্ছে 1% টাকা পাচ্ছি, রিটায়ারমেন্টের পর আছে, যাই গ্রামে বাড়ি করে থাকবো। জেলায় করলে 2%, তাহলে সে করবে কি? সে মাগুরা জেলায় যে বাড়ি করবে, উপজেলায় মোহাম্মদপুরে বাড়ি করবে। তা এদের সাথে পলিসির কারণে দেখবেন অনেক লোক কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। সবাই হবে তাই আমি বলছি না, কিছু লোক টাকা থাকবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু একটা সিম্পল একটা টিপস বললাম, পলিসি বললাম। তা রাষ্ট্রকে পলিসি নিতে হবে এক।
দ্বিতীয় হলো যে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। রাষ্ট্রদেবা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি নিজেই উল্লেখ করেছেন যে ওনার হুবহু ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, যিনি মন্ত্রীকে অ্যাড্রেস করে বলতেছিলেন যে আই ডোন্ট লাইক যে রাজুক এবং রাষ্ট্র ব্যবসা করুক, যে আমরা সাপোর্ট দেবো প্রাইভেট সেক্টর আগে আসুক। দ্যাট ইজ পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন অ্যাফোর্ডেবল প্রাইস কীভাবে দেওয়া যায়, আমি মাননীয় প্রধানকে বলেছি যে আপনি আমাদের সুযোগ দেন, আমরা আপনাকে 5টা নতুন সিটি তৈরি করে দেবো। আচ্ছা, একটা মানিকগঞ্জে, একটা গাজীপুরে, একটা নারায়ণগঞ্জে, একটা মুন্সিগঞ্জে, আর একটা হচ্ছে নরসিংদীতে। এবং আমরা সেটাকে একটা দৃষ্টিনন্দন শহর তৈরি করে দেবো। যেমনটি আমি এক্সাম্পল বলছি মালয়েশিয়ার সানওয়ে সিটি, এটা পিপিপি কনসেপ্টে হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হয়েছে। ঠিক এখানেও করা সম্ভব। রাষ্ট্র কী করবে, শুধুমাত্র ল্যান্ডটা অ্যাকোয়ার করে দেবে, এটা হচ্ছে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট, আর কিছু দরকার নেই। যেহেতু ল্যান্ডটা সে ফ্রি দিচ্ছে, আপনি এখন আসেন গুলশানের 1 কাঠা জমির দাম হলো 10 কোটি টাকা, তাহলে পার স্কোয়ার ফিট যখন ভাগ করা কত টাকা পড়ে দেখেন আপনি, ওখানে তো 10,000 টাকা পড়ে যায়, কথার কথা পড়ে যাচ্ছে যে ল্যান্ড কস্টিং। তার আমি তো যখন একটা ল্যান্ড ফ্রি পাচ্ছি মানিকগঞ্জে, বা যদি ধরলাম গভর্নমেন্ট দিল না আমাকে, খালি গভর্নমেন্ট যদি অ্যাকোয়ার করে দিকে আমি টাকা দিয়ে কিনবো, মানিকগঞ্জ জমিকে 10 লাখ টাকা কেনা যাবে, কিন্তু 5 লাখ টাকাও কেনা যাবে, তাই না? তাহলে কোথায় 10 লাখ আর কোথায় 5,000, 5 লাখ টাকা, তাহলে আপনাকে এখানে দেখেন 100 ভাগ কিন্তু কমে গেল আপনার কস্টিং। তাহলে অ্যাফোর্ডেবল করার জন্য সুবিধা না? আর রাষ্ট্র যদি ল্যান্ড ইনভলভ হয়, তাহলে তখন রাষ্ট্র, আমি বলবো যে রাষ্ট্রের ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, জয়েন্টলি বসে কস্টিং করবে যে আসলে কস্টিং কত, তার সাথে একটা সার্টেন প্রফিট ধরে রাষ্ট্র বলে দেবে যে এই যে রাষ্ট্র ইনভলভ যদি এটা, এই ফ্ল্যাটটা স্কোয়ার ফিট এত টাকা বেশি সেল করা যাবে না, আমরা মানতে সেটা বাধ্য, সেটা করবো আমরা। আর কিন্তু একটা সাপোর্ট লাগবে শুধুমাত্র, আমি বলেছি রাষ্ট্রকে, সেটা হচ্ছে যে এই সিটিগুলোর থেকে ঢাকার সচিবালয় আসার জন্য আধা ঘন্টার মধ্যে আসতে পারে সে, অর্থাৎ প্রত্যেকটা সিটির সাথে মেট্রো কানেকশন দিতে হবে, আর কিছু লাগবে না। আপনি দেখেন মানুষ ওখানে কিনবেই, অবশ্যই আসবে, কারণ হচ্ছে যে সে দিন সে দেখবে কি যে সচিবালয় থেকে বের হয়ে আধা ঘন্টা সে চলে যাবে মানিকগঞ্জ, সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টার মধ্যে সে সচিবালয় চলে আসবে অফিস করার জন্য, তার সমস্যা কোথায়? আপনি পাশে ক্যালকাতাতে জ্বলন্ত এক্সাম্পল, আপনি দিনের বেলা দেখবেন হোল ক্যালকাটায় মানুষ গিজগিজ করে, সন্ধ্যার পরে যান ফাঁকা, পোড়া ক্যালকাটা ফাঁকা, সব ট্রেনে করে যা বাড়ি চলে গেছে। দ্যাট দ্য রিয়েল পিকচার। আপনি যেটা, কলকাতা তো আর অনেক ধনী দেশ না আমাদের মতো, বা আমাদের তো খারাপ অবস্থায় আছে। তাহলে বাংলাদেশে আমরা বলেছি যে এত মেগা চিন্তা না করে আসেন আমাদেরকে পিপিপি কনসেপ্টে এই সুযোগটা দেন। আমি অ্যাফোর্ডেবল প্রাইস যেটা বলেছি, অ্যাফোর্ডেবল শুধু বলবো না, একই সাথে আমি বলবো যে বাসযোগ্য, লিভেবল, অ্যাফোর্ডেবল, মডার্ন যে সিটি যে কনসেপ্ট যেটা আছে, আমরা এমন সিটি ডেভেলপ করে যার মধ্যে সব থাকবে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মেডিকেল হসপিটাল থেকে শুরু করে এভরিথিং, যাতে একজন মানুষ 1 বছর যদি সিটি থেকে বের না হয় তার সব কিছু ওখানে থাকবে। আমরা এটা করতে পারবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে হাউজিং ফান্ড সম্পর্কে কি কোনো কথাবার্তা হয়েছে আপনাদের, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা? আমরা যখন শুনলাম রাষ্ট্রের যে গভর্নমেন্ট সিক ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য 60,000 কোটি টাকা ফান্ড ডেভেলপ করেছে, আমরা দৌড়ে গেলাম মাননীয় গভর্নরের কাছে যে আমাদের হাউজিংয়ের বিষয়ে কোনো খবর আছে, কিন্তু না, এর মধ্যে হাউজিং নাই। ভেরি আসলে আনফর্চুনেট, যে বিশেষ করে আমার জন্য এটা খুব পেইনফুল। এই জন্য যে একটা কথা আছে না, আমিও ফকির এলাম দেশেও আকাল পড়লো। আমি 3 মাসের রিহ্যাব প্রেসিডেন্ট, আমি আসার পরে আসলে একটা জিনিসও সরকার থেকে আমি পাচ্ছি না, দিচ্ছে না সরকার। আমি তখন মানে গভর্নর বললাম যে আমাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করেন 10,000 কোটি টাকা, সেখানে কাস্টমারদের জন্য আপনি একটা লোন ক্রিয়েট করেন লং টার্মের জন্য। একই সাথে যারা ডিএল সে ব্যবসায়ী তাদেরকে সিঙ্গেল ডিজিটে দেন, অ্যাটলিস্ট 7%, 8% দেন, আর কাস্টমারদেরকে 4-5% দেন। আর একই সাথে যে বললাম যে ঢাকা একরকম দেন, জেলাতে উপজেলাতে ভাগ ভাগ করে দেন, তাহলে হবে কি 10,000 কোটি টাকা কিন্তু সরকার যেটা বিশাল আশীর্বাদ হিসেবে দাঁড়াবে। ওই যে আপনি বলছি অ্যাফোর্ডেবল প্রাইজে, লিভেবল যেটা বলেছি, সেই প্রাইজে কিন্তু আমরা কিন্তু এই কাজটা করতে পারবো, ইজিলি করতে পারবো। জি, আপনি এই 3 মাসে যা যা করছেন নিঃসন্দেহে সেগুলো যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনবার কথা, আমরাও সেটি প্রত্যাশা করি। কিন্তু আপনার এই কর্মদক্ষতার ক্ষেত্রে এমন কোনো ঘটনাও কি ঘটছে যেগুলো আপনার কর্মদক্ষতাকে কিছুটা হলেও ভাটা তৈরি করছে বা নিরুৎসাহিত করছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সাম্প্রতিক সময়ে? দেখুন, আসলে দুর্ভাগ্য এই জাতি হিসাবে আমাদের, আমি যদি আপনাকে একটু স্পষ্ট করে বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার গলত্ব আছে, যে আমরা বিগত 54 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা এদেশে প্যাট্রিয়টিক লিডার তৈরি করতে ব্যর্থ হয়েছে। লিডার মিনস নট এ পলিটিক্যাল লিডার, লিডার্স মিনস যে আমলা বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সব ক্ষেত্রে প্যাট্রিয়টিক, অনেস্ট, ডাইনামিক লিডার তৈরি করতে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। একই সাথে সৎ ব্যবসায়ী তৈরি করতে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গার থেকে এখন বাংলাদেশে যে কালচারটা হয়েছে, কারণ এই রিহাবে দীর্ঘ লম্বা সময় দুর্বৃত্তায়ন হয়েছে এবং এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যাদের কাছে ধরেন যে
কি বলবো যে আবাসন ব্যবসা থেকেও এই ট্রেড পলিটিক্সে তাদের ব্যবসা। তো ফলে সঙ্গত কারণে যখন আমরা অনেক ভালো কাজ করার চেষ্টা করতেছি, আমি আমার নিজের ঢোল নিজে পিটাবো না, আপনার মিডিয়া সাক্ষী যে আমি 3 মাসে মানে এমন কোনো কাজ নেই যে বাদ দিয়েছি, সমস্ত মিডিয়ায় গেছি, কথা বলেছি, অ্যাটলিস্ট আমাদের যে আবাসন সেক্টরটাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বলতে সক্ষম হয়েছি আমরা। এক, দাবি তো রাতে আদায় হবে না, সরকারকে তো দৃষ্টি আকর্ষণ করতে হবে, মিডিয়াকে দৃষ্টি আকর্ষণ করতে হবে, পাবলিককে জানতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্কটা করেছি, একই সাথে আমরা অনেকগুলো দৃশ্যমান অগ্রগতিও নিয়ে আসছি। তো এইটাই অনেক হয়তো ঈর্ষান্বিত হয়ে, যেটা হয় বাংলাদেশের কালচার, ঈর্ষান্বিত হয়ে তারা হয়তো চাচ্ছেন না যে এত ভালো কিছু হয়ে যাক, এত ভালো কিছু কেন হচ্ছে। আবার বেশি ভালো হলে যারা হয়তো ভালো করতে পারেন নাই তারা ভাবতেছে ভবিষ্যতে তাদের আসার পথ বন্ধ হয়ে যাবে। ইটস সিনারি, আপনি জানেন এটা নট অনলি রিহাব, বাংলাদেশ সব জায়গায় এই কালচারটা রয়েছে, ট্রেড বডি বিশেষ করে এফবিসি শুরু করে বিজেপি সব জায়গায় আছে, এটাও তার ব্যতিক্রম নয়। তো আমি কখনো হতাশা ভুগি না, আমি আশাবাদী মানুষ যে এই সব সমস্যা থাকবে। যারাই ভালো কাজ করে পৃথিবীতে, যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে, সেখানে বাধা আসবে। আর বাধা না আসলে তো বোঝা যাবে না যে আমি কাজ করতেছি। তো এটা নিয়ে আমি খুব ওয়ারিড না। রিহ্যাবের সিন্ডিকেট আপনি ভাঙতে পারবেন মনে করেন? আমি বিশ্বাস করি, আমি আমার শক্তির উৎস হচ্ছে একটাই, আমার সততা, আমার অনেস্টি, আমার ডিগনিটি। তো এবং আমি জানি যে এটা কীভাবে করতে হয়। আমি লড়াই করা মানুষ, সত্যের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি লড়াই করে যাব, সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি। কারণ আমি একটা পরিষ্কার 2টা চেতনা আমার মধ্যে কাজ করে। একটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন, এই এবং তৈরি করে আমাকে এই ভূখণ্ডে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি আমার যে জান্নাত থেকে আসছি, আমি যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সমস্ত কাজ করতে বলেছেন সেটা করি, আর যেটা করতে না করে সেটা না করি, তাহলে আমি আবার সেই কাঙ্ক্ষিত আমার জান্নাত আমি ফিরে দিতে পারবো। এছাড়া প্রথম চেতনার জায়গা আমার। দ্বিতীয়টা, আমি বিশ্বাস করি যে আমি এদেশের আলো বাতাসে বড় হয়েছি, এদেশের মানুষের ট্যাক্সের টাকা আমি পিএইচডি করেছি, দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছি। এই যে জ্ঞান, বুদ্ধি, মেধা, শ্রম যা হয়েছে, এটা জনগণের ট্যাক্সের টাকা হয়েছে। সো আই হ্যাভ টু পে ব্যাক টু মি নেশন। জাতির কাছে আমার এই 2টা কমিটমেন্ট রয়েছে, আল্লাহর কাছে একটা, স্রষ্টার কাছে একটা, আর জাতির কাছে একটা। তো সেই 2টা দায়বদ্ধতার জায়গা থেকে আমি আপনাকে বলছি, আমি পিছপা হব না। আমি অনেস্টি, ইন্টিগ্রিটি নিয়ে আমার যে কদিন সময় আছে, আমাদের ইলেকটেড বডি ধরেন 3 মাস চলে গেছে, আরও ধরেন যে 21 মাস সময় আছে, এই 21 মাসের মধ্যে যতটা সম্ভব, আমি বলছি না সব সমস্যা এই 21 মাসে দূর হবে, কিন্তু একটা জায়গায় আমরা নিয়ে যাব যাতে করে মানুষ আমাদেরকে দেখে, ওই যে ইমেজ সংকট আছে, যে ওই আমাদেরকে দেখলে একটু হাসি, একটু ওনারা ভূমিদস্যু, আমরা এই জায়গার থেকে আমি চাই যে রিহাবটাকে পরিচ্ছন্ন করা এবং গোটা দেশের আবাসন ব্যবসাটাকে একটা শৃঙ্খলায় নিয়ে আসা। একই সাথে আমাদের আবাসন ব্যবসায়ীদের আছে, তাদের এই ব্যবসাটার জন্য ব্যবসা বান্ধব হয়, তাদের মেম্বারদের মেম্বার বান্ধব করা, ব্যবসা বান্ধব করা, এবং একই সাথে আবাসন সেক্টরের যে রিয়েল যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, অ্যাফোর্ডেবল হাউজিং, লো কস্টের হাউজিং এবং লিভেবল হাউজিং, সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কারণ এই মুহূর্তে যদি তারা কিনতে চায় কিংবা তাদের কি করণীয়, সেই প্রসঙ্গে যদি 2-1টি কথা বলেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা আমাদের ক্রেতা আছেন, আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন একটা ফ্ল্যাট বা প্লট বুকিং দেন, আমি ইমোশনালি বুকিং দেবেন না আপনারা। এক হচ্ছে আপনি দেখবেন যে ওই কোম্পানিটার অস্তিত্ব আছে কিনা, আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সে ফ্ল্যাটের অস্তিত্ব আছে কিনা, আপনি যে প্লট কিনছেন প্লটের অস্তিত্ব আছে কিনা, তার কাগজপত্র আছে কিনা। ফ্ল্যাটের ক্ষেত্রে অবশ্যই দেখবে রাজুক পাস করা আছে কিনা, এবং যে কোম্পানিতে ফ্ল্যাট সেই কোম্পানিটা রাজুকের রিহাবের মেম্বার কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ নন মেম্বার অনেকেই কিন্তু আমি দেখেছি, আমি বলছি না যে রিহাব ভালো, কিন্তু আমার যে স্টাডি 3 মাসে তাদের দেখেছি রিহাব মেম্বার থেকে নন মেম্বাররাই এই কাজটা, খারাপ কাজটা বেশি করতেছে। শেয়ার ব্যবসাদারা তারা খারাপ কাজটা বেশি করতেছে। সো আমি বলবো যে আপনারা দেখবেন যে রিহাব মেম্বার কিনা, একই সাথে তার রিহাব মেম্বার হলেও আসলে আপনার ফ্ল্যাটের জায়গাটা তার মানে রাজুক থেকে পাস করা আছে কিনা, জায়গাটা আছে কিনা, বিল্ডিংটা হচ্ছে কিনা, একই সাথে আপনি ল্যান্ড যদি কেনেন তার জমিটা ঠিক আছে কিনা, কাগজপত্র দেখবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষটি দেখবেন, যে কোম্পানি ল্যান্ডটা কিনছে ওই মানুষটিকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ধরুন আপনি দেশে বাইরে আছেন, বাট দেশে তো কেউ না কেউ আত্মীয়স্বজন আছে, কাউকে পাঠিয়ে একটু খোঁজখবর নেন। অনেক সময় ইমোশনালি কম দামে মানুষ কিন্তু চেষ্টা করে যে আসলে কম্পেয়ার করে, মিরপুরিতে ফ্ল্যাট আচ্ছা, একজন চাইছে 8,000 টাকা, একজন চাইছে 4,000 টাকা, দাম করে সে বুকিং দিয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেলো যে 4,000 টাকাই তা জলে যাও, কারণ 4,000 টাকা ফ্ল্যাট দেওয়া সম্ভব না। এই বাস্তবতা মাথায় রেখে আমি বলবো যে যারা কাস্টমার যারা আছেন, আপনারা একটু যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে আপনার ডিসিশন নেবেন। আমি বিশ্বাস করি আপনারা ঠকবেন না। আর যদি রিহাব মেম্বার হয়, অ্যাটলিস্ট আপনার একটা জায়গা আছে, রিহাবের তো একটা অফিস আছে, নিজস্ব অফিস আছে, রিহাবের একটা কমিটি আছে, আপনি তো রিহাবে এসে কমপ্লেনটা করতে পারবেন। আর যদি নন রিহাব মেম্বার, তাহলে খুঁজেও তো পাবেন না আপনি। সুতরাং রিহাব মেম্বারদের কাছ থেকে এই বিষয়টি নিয়ে ফ্ল্যাট কেনাটা তার জন্য কল্যাণকর হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আলী আফজাল আপনাকে। দর্শক, এই ছিল আজকের
বাণিজ্য চর্চা। সম্মানিত আলোচকের কথার সূত্র ধরে শুধু বলবো, ওনার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে যে আবাসন খাত কেবলমাত্র ইট কাঠ কিংবা কনক্রিটের গল্প নয়, এখানে জড়িয়ে আছে শত শত শিল্প, লাখো লাখো মানুষের কর্মসংস্থান এবং কোটি মানুষের স্বপ্ন। আমরা চাই এই খাত প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান ঘোচাবে রিহ্যাবের নূতন নেতৃত্বের হাত ধরেই। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি চর্চার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।